জীবন একটা স্কুল। তবে এই স্কুলে ক্লাসরুম নেই, নেই বোর্ড কিংবা সিলেবাসের বাঁধাধরা বই। এই স্কুলের শিক্ষকরাও এক একজন এক এক রকম। কেউ বাবা, কেউ মা, কেউ পথের মানুষ, কেউ একজন একজন কঠিন পরিস্থিতির বেঁচে থাকা, লড়াই করা একটি মানুষ। আমরা যখন ছোট ছিলাম তখন কেউ আমাদের বলেনি সময়কে কিভাবে কাজে লাগাতে হয়। আমরা হয়তো সময় নষ্ট করেই বড় হয়েছি। আবার কেউ কেউ দারিদ্র আর সীমাবদ্ধতাকে জন্য বুঝে গেছি সময় মানেই জীবন। যখন একজন শিশু প্রথম হাঁটতে শেখে তখনই তার প্রথম পরীক্ষা শুরু হয়। সেই পড়ে যায়, আবার উঠে দাঁড়ায়। এইটাই অধ্যবসায় শিক্ষা। কিন্তু সমাজে আমরা যেভাবে শৈশব কাটিয়ে, কারো শৈশব কাটে স্কুল ব্যাগে, কারোটা হকারি করে, তবু জীবন শেখায়, মানে যে শেখে সেই বাঁচে। একজন গরিব কৃষকের সন্তানের 24 ঘন্টা আর এক ধনী পরিবারের সন্তানের 24 ঘন্টা সময় কিন্তু সবার জন্য সমান। পার্থক্য হলো সে কিভাবে, কে কিভাবে সময়টাকে ব্যবহার করছি তার উপর। কেউ সময় ব্যয় করে টিউশনি করে, বই কিনতে, আবার কেউ সময় ব্যয় করে টিকটকে, ফেসবুকে, ইনস্টাগ্রামে। কেউ সময় ব্যয় করে আবার কোন একটা ভালো কাজে। জন্মই অনেক কিছু নির্ধারণ করে দেয়। কেউ জন্মায় সম্পদে, কেউ জন্মায় সংগ্রামে, কিন্তু যারা শেখে সময়ের মূল্য দিতে তারাই পার্থক্য করে তোলে। একজন দরিদ্র রিক্সা চালকের সন্তান হতে পারে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, আবার একজন ধনী পরিবারের সন্তান হয়ে উঠতে পারে দায়িত্বহীন এক ব্যর্থ মানুষ। বুঝুন কথাটা। জীবন কাউকে একজোড়া জুতো দেয় না। এই জীবন আপনাকে চলতে এবং বুঝতে চেষ্টা করবে। আপনি জীবনকে যা দিবেন, আপনি জীবনকে যা দিবেন সেভাবেই ফেরত পাবেন। সাফল্যের কথাটিও এই জায়গাটাতে। যখন সাফল্য এক একজনের কাছে এক এক রকম। কারো সাফল্য যে প্রচুর অর্থ ইনকাম করে, কারো সাফল্য রাজনীতি করে, কারো সাফল্য মেডিটেশন বা আধ্যাত্মিক চর্চা করে। এক একজনের সাফল্য এক একজনের কাছে এক এক রকম। তাই জীবন সিলেবাস সবার যে একই হবে তা কিন্তু নয়। এই জীবন সিলেবাসের গতি বা জীবন পাঠশালা আমাদের শেখায় কিভাবে ব্যর্থতা মেনে নিতে হয়। ব্যর্থতাকে মেনে নেওয়ার মতো অনেকের শক্তিটুকু নেই। কারণ অনেকে দেখবেন যে চাকরি চলে যায়, তারা ভেঙে পড়ে। অনেকে দেখবেন অনেক প্রিয়জনকে হারিয়ে সে ভেঙে পড়ে, পাগল হয়ে যায়। অনেকে দেখবেন ভালো রেজাল্ট না করে, রেজাল্ট না করতে পেরে সে ব্যর্থ হয়ে যায়। তাই জীবনের পাঠশালা আমাদের শেখায় কিভাবে ব্যর্থতা মেনে নিতে হয়, কিভাবে সময়কে কাজে লাগাতে হয়, কিভাবে
ছোট ছোট কাজ থেকে বড় শিক্ষা নিতে হয়, কিভাবে অন্যের প্রতি সহানুভূতিশীল হওয়া যায়, এবং সবচেয়ে বড় কথা নিজেকে বিশ্বাস করা। তুমি স্কুলে যাও বা না যাও, তোমার জীবন সিলেবাস চলতেই থাকবে। জীবন আছে বলেই তোমার একটা সময়, অর্থাৎ তুমি তুমি যা কিছু করো না কেন, তোমাকে ঘুমাতে হবে, তোমাকে খেতে হবে, এটা নিশ্চিত। তাই তাই বলছি, এই খাওয়া, ঘুমানো আর বেঁচে থাকার মধ্যে জীবন সিলেবাস নয়। জীবনকে মানুষের কল্যাণে কাজ করা, জীবনকে মানুষের কল্যাণে এগিয়ে দিতে হবে। আমরা শুধু আমাদের চিন্তা চেতনাকে নিজেকে নিয়ে খুব ব্যস্ত। দেখবেন নিজেকে মিলিয়ে নিবেন, আমি আমাকে মিলিয়েছি। আমরা চিন্তা করি আমাদেরটুকু, আমাদের কি। দেখুন, এই যে আপনার বাবার সম্পত্তি, এই সম্পত্তি কি আপনার বাবা? অর্থাৎ আপনার যে সম্পত্তি আপনি ভোগ করছেন, এটা কি আপনার? এটা আপনার বাবার, আপনার বাবার বাবার, তারপর বাবার, তারপর বাবার, এইভাবেই কিন্তু চলে আসছে। তাই আমাদের জীবনকে মানে মানে মানুষের কল্যাণে আমাদের জীবনকে সঁপে দিতে হবে, নিবেদিত করতে হবে। কিন্তু আমরা কি দেখছি, কি করছি? আমরা শুধু নিজের আখের গোছাতে ব্যস্ত। পরিবারের দিকে তাকান, পরিবারের লোকজন ক্যারিয়ার নিয়ে ব্যস্ত। সন্তান সন্ততি, স্ত্রী, হাজবেন্ড, দেখবেন তাদের ক্যারিয়ার, এক একজনের ক্যারিয়ার নিয়ে ব্যস্ত। হ্যাঁ, ক্যারিয়ার নিয়ে চিন্তা করতে হবে, কিন্তু বিষয়টা হচ্ছে আগের জীবনে, যেমন আগেকার সময়ে আমরা সবাই একসাথে ভাত খেতে বসতাম। আপনি মনে করে দেখেন, একসাথে বসে ওই খাবার টেবিলে পরে আবার আধা ঘন্টা একটা ডিসকাশন চলতো, হয়তো বাবা মার জীবন নিয়ে, অথবা জীবনের কোনো শিক্ষা নিয়ে। কিন্তু এখন আমরা খাওয়া দাওয়া করছি, মনে করেন দিনের খাবারটা হয়তো বাবা বাইরে গিয়ে খাবে, হয়তো মা বাইরে গিয়ে খাবে, কারণ ইয়ে আছে। আবার কেউ হয়তো মা বাবা স্কুল কলেজ সবার সমান হয় না, কিন্তু দিনের একটা দিন অন্তত আমাদের একসাথে খাওয়া উচিত। মানে আমি বলতে চাচ্ছি, এই যে একসাথে থাকা, খাওয়া, এটাতে কিন্তু কিভাবে অন্যের প্রতি সহানুভূতিশীল হওয়া যায়, এবং সবচেয়ে বড় কথা নিজেকে বিশ্বাস করা। মানে বলতে চাচ্ছিলাম, যে এটা কথা বলতে গিয়ে একটা কথা বলে চলে আসছি, যে তুমি স্কুলে যাও না যাও, তোমার জীবন সিলেবাস চলতে থাকবে। তাই শেখা কখনো থামিও না, নিজের জায়গা থেকে যতটুকু পারো নিজেকে তৈরি করো। তুমি কৃষকের সন্তান, তুমি শ্রমিকের সন্তান, তুমি ধনীর সন্তান, তা গুরুত্বপূর্ণ নয়। তুমি মানুষ, এটাই যথেষ্ট। তুমি হিন্দু কি মুসলমান, তুমি খ্রিস্টান, তুমি যে হোক, তুমি মানুষ। জীবন একটা, তাতে ধনী গরিব, শহর গ্রাম, শিক্ষিত অশিক্ষিত, সব বৈষম্যের মাঝে একটা সত্য, যে শেখে সে এগোয়, যে শেখে সে এগোয়। আর যে এগোয়, সফল একদিন তার দরজায় কারা নাড়া দেয়। জীবন কখনো একা রেখায় চলে না। আজকের আপনার জীবন, যে আপনি যেখানে দাঁড়িয়ে আছেন, আপনি খুব ভালো পর্যায়ে দাঁড়িয়েছেন, আপনি খুব খারাপ পর্যায়ে দাঁড়িয়ে আছেন, আপনার আত্মীয় স্বজনরা আপনাকে খোঁজ দিচ্ছে না, আপনার আত্মীয় স্বজনগুলো খবর দিচ্ছে না, আপনার ধন সম্পদ, মানুষ, টাকা পয়সা
ঋণ নিয়েছে, আপনার টাকা আপনাকে দিচ্ছে না, আপনি খারাপ অবস্থায় রয়েছেন। মনে রাখবেন, এই খারাপ অবস্থাও আপনার থাকবে না। আপনি খুব ভালো অবস্থানে আছেন, আপনি ভালো একটা জব করছেন, আপনার রাজনৈতিক সীমা পরিসীমা অনেক ভালো, আপনার এখন সুনাম, আপনার এখন প্রভাব প্রতিপত্তি সব দিকে। মনে রাখবেন, এটা কিন্তু শেষ নয়। জীবন সব সময় পরিবর্তিত হচ্ছে, কিন্তু আপনি যখন সৎ থাকবেন, মানুষের কল্যাণে কাজ করবেন, আপনি শিক্ষক হন, ছাত্র হন, আর বড় রাজনীতিবিদ হন, সব কিছুতে আপনার মনের মধ্যে একটা গুড ভাইব্রেশন, মানে গুড ফিলিংস অনুভব করবেন আপনি। আমি বলছি, একবার মেলে দেখুন। এই যে সাংবাদিকরা, আপনারা চিন্তা করেন, এই যে সাংবাদিকরা, একটা শিশু, দুইটা শিশু পুকুরে পড়ে মারা গিয়েছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এই শিশুটি তার বাবা মাকে হারালো, আবার বাবা মাও শিশুটিকে হারালো। কত করুণ, কত হৃদয় বিদারক ঘটনা। আসলে আমাদের দোয়া করা উচিত এবং সচেতন থাকা উচিত। এই সাংবাদিকরা দেখেন, এই নিউজটিকে কতভাবে, কিভাবে প্রচারণা চালিয়ে দিচ্ছে, কিভাবে নিউজটা পুকুর থেকে উদ্ধার করলো, কোথায় পেলো, মানে সব কিছুকে বিস্তৃত করছে। আপনি দেখেন যে সাংবাদিকদের উচিত এই যে দুঃসংবাদটা খুব সংক্ষিপ্তকারে লিখে দিতে। এত ভাইব্রেশন, আপনি তো একজন প্রতিভাবান শিশুকে নিয়ে লিখছেন না। যে শিশুটি একজন প্রতিভাবান, তাকে তো খুঁজে পাচ্ছেন না। আপনি দুঃসংবাদ নিয়ে বারবার খালি এদিক ওদিক ঘুরছেন। একজন প্রতিভাবান, আপনার এলাকায় একজন প্রতিভাবান শিশু রয়েছে, তাকে কি আপনি খোঁজ নিয়েছেন? তার স্ট্যাটাসটা আপনি দেখেছেন, জেনেছেন, শুনেছেন? কোন উদ্যোগ কে নিয়েছেন? কেন উদ্যোগ নেননি? আপনার কি সামাজিক দায়বদ্ধতা শুধু বিপজ্জনক, শুধু খারাপ বিষয়গুলোকে নিয়ে? আপনার সামাজিক দায়বদ্ধতা নেই যে ভালো কাজ করবে তাকে ভালোভাবে প্রকাশ করতে? সাংবাদিকতা করেন, কিন্তু সাংবাদিকদের আচরণ এরকম হওয়া উচিত না। তো আমি যে কথাটা বলতে এসেছিলাম আপনাদের, যে আমরা যে অবস্থানে থাকি না কেন, সেই অবস্থানে কিন্তু না, আমাদের আসলে নেগেটিভ নিউজগুলো অ্যাভয়েড করা উচিত। আমাদেরকে সামাজিক সচেতনতা, যে পুকুরে শিশু মারা গিয়েছে, এটাকে সামাজিক সচেতনতা বৃদ্ধি করার জন্য আমরা কোনো সেমিনার করতে হবে, আমাদের কোনো একটা প্রচার প্রসারণ করতে হবে। এখানে এখন চারিদিকে পুকুর থই থই করছে, আমাদের বাচ্চা কাচ্চাগুলোকে ঠিকভাবে নিতে হবে। এই জন্য প্রশাসনকে মাইকিং করতে হবে। প্রশাসন যদি না করে, সাংবাদিকদের এগিয়ে গিয়ে বলতে হবে আপনাদের এটা প্রচার মাইক করে অনুকরে। তো জীবন পরিবর্তনশীল, তো আমাদের দেখার মধ্যেও একটা পরিবর্তন, আমাদের বোঝার মধ্যেও একটা পরিবর্তন লক্ষ্য করতে হবে। দেখেন, করোনার সময় আমরা 2 বছর ঘরে কাটিয়েছি, অনেকের চাকরি হারিয়েছে, এবং অর্থনীতির অবস্থা এখনো ভালো হয়নি। আপনারা লক্ষ্য করে দেখছেন, মনে হয় করোনা পরবর্তীতে আমাদের স্কুল, কলেজ কিংবা ব্যবসা প্রতিষ্ঠান কিংবা শিল্প কারখানাগুলো কাটিয়ে উঠতে পারিনি। আমরা চলছি তো এইভাবে, কিন্তু আসলে আমরা এখনো কাটিয়ে উঠতে পারিনি, কারণ সময়টা ভালো না। এরই মধ্যে সাংবাদিকরা আবার বিভিন্ন সংবাদ, কেউ কোন হাসপাতালে একটা ভালো ব্যবস্থাপনা নেওয়া উচিত, খুব ভয়ঙ্করভাবে আসতেছে, এইটা এরকম। আসলে ভয় করা যাবে না, ভয়কে জয় করতে হবে।
সাংবাদিকদের এইভাবে উপস্থাপন করা উচিত। জীবন মৃত্যু, জন্মালে মরতে হবে, এটা স্বাভাবিক। আমাদের সচেতনতা বৃদ্ধি করাতে হবে, সচেতনতার জন্য কাজ করতে হবে। কিন্তু আমরা যেভাবে মিডিয়ায় প্রচার প্রচারণা চালাচ্ছি, এতে মানুষ আতঙ্কিত হবে। মনে রাখবেন, এই রোগ আতঙ্কে অনেকে মারা যান, এটা সত্য কথা। তাহলে আমার কি এই সামাজিক দায়বদ্ধতা? আজকে অনেক কিছু বলতে পারছি, ভালো লাগছে কথা বলতে, তাই বললাম। তো এখন বলতেছিলাম আমাদের জনস্রোতের এই সংখ্যায় জীবন সিলেবাস প্রস্তুত প্রতিবেদন হয়েছে। প্রস্তুত প্রতিবেদনে আমারই একটি লেখা আপনাদের সাথে কথা বলছিলাম, এবং সেই সাথে হঠাৎ করে যে বিষয়গুলো চলে আসলো সেটা হচ্ছে সাংবাদিকদের সামাজিক দায়বদ্ধতা। জীবন একটাই, তাতে ধনী গরিব, শহর গ্রাম, শিক্ষিত অশিক্ষিত সব বৈষম্যের মাঝেও একটাই সত্য যে শেখে সে এগোয়, আর যে এগোয় সাফল্য একদিন তার দরজা করা নড়বে। জীবন কখনো এক রেখায় চলে না, আনন্দ আসে, দুঃখ আসে, কান্না যেমন সত্য, হাসি তেমন সত্য। সুখ দুঃখ, হার জিত, পাওয়া না পাওয়া, এই উঠানামায় তৈরি হয় জীবনের মূল পাঠ্যক্রম, এক অনন্য সিলেবাস। আমরা ভাবি যা আজ আছে তা থাকবে চিরকাল, কিন্তু বাস্তবতা হলো সব কিছুই পরিবর্তনশীল, যেটা আমি কিছুক্ষণ আগে আপনাদের জানিয়েছিলাম। আজকের কথা কাল হয়তো, আজকের ব্যথা কাল হয়তো প্রশান্তির উৎস হবে। আজ যে তুমি ব্যর্থ হয়েছ, সেখান থেকে শুরু করতে পারো একটি সফল জীবনের যাত্রা। পরিবর্তন আসবেই, তুমি কিভাবে সাড়া দাও, সেটাই আসল জীবন। বারবার বদলাবে, কখনো হঠাৎ করে, কখনো ধীরে, কিন্তু প্রতিটি পরিবর্তন আমাদের শেখায় নতুন কিছু। যদি আমরা প্রস্তুত থাকি শিখতে, তুমি যদি কোনো ব্যর্থতার ভেঙে পড়ো, তাহলে তার শিকড় অনেক সময় থাকে তোমার এই অবচেতন মানুষে। এক অনুচ্চারিত ভয়, হতাশা কিংবা পূর্ব অভিজ্ঞতার তিক্ত স্মৃতি, এই ভয়কে অতিক্রম করতে পারলে তুমি প্রবেশ করবে জীবনের পরবর্তী অধ্যায়। অবচেতন মন নিয়ে আমি আরেকটি ভিডিওতে আপনাদের সাথে কথা বলবো। বিজ্ঞান যেমন বলে বিদ্যুৎ প্রবাহিত হলে আলো জ্বলে, ঠিক তেমনি মানুষও যখন জ্ঞানের সঞ্চার ঘটায়, চেতনার বাটন অন করে, তখনই জীবন আলোকিত হয়। অবচেতন মনকে নিয়ন্ত্রণে নিতে শেখায়, আর সেই অবচেতন মন জীবনের সবচেয়ে বড় চালক। জীবনের যে সাফল্য, শান্তি বা তৃপ্তি তুমি যেটা খুঁজছো, তার চাবিকাঠি লুকিয়ে আছে তোমার ভিতরে। তোমার ইচ্ছা শক্তি, মনোযোগ এবং অন্তর্জ্ঞান এই চাবিকে সক্রিয় করতে পারে। তুমি চাইলে নিজেকে বদলাতে পারো, তুমি চাইলে ব্যর্থতা থেকে ঘুরে দাঁড়াতে পারো, তুমি চাইলে নিজেকে নতুনভাবে আবিষ্কার করতে পারো। জীবন সিলেবাস অনুসরণ করতে যা করতে হবে, প্রতিদিন কিছু সময় অনুশীলনের জন্য রাখো। যে কোনো বিষয় অনুশীলন না করলে আপনি কিন্তু এটা ধরে রাখতে পারবেন না। আমি অনেককে দেখছি যে মেডিটেশন শুরু করেছে, মেডিটেশন আবার দিন করেছে, বা কিন্তু আবার অনেককে দেখেছি মেডিটেশন লাগাতার করছে, এবং সে আস্তে আস্তে অনেক উন্নতি করেছে, এবং সেরা মোটিভেশনাল স্পিকারের মধ্যে একজন হয়েছে, সেরা ইউটিউবারদের মধ্যে একজন হয়েছে। তো লেগে থাকা হচ্ছে সবচেয়ে বড় কথা। জীবন সিলেবাস অনুসরণ করতে যা লাগবে, প্রতিদিন কিছু সময় অনুশীলনের জন্য রাখো। পড়াশোনার পাশাপাশি জ্ঞান ও বোধে অনুশীলন করো। আমরা তো পড়াশোনা করব, পড়াশোনা করে একটা সার্টিফিকেট পাবো। দক্ষিণ আমেরিকার এক ভাই আমাকে ফোন দিয়েছিল, সে জানালো যে ভাই এখানে ডাক্তারি ইঞ্জিনিয়ার করতে করতে মানে এত চাপ নাই, ডাক্তারি ইঞ্জিনিয়ারিতে পরীক্ষা দিতে হবে, ভর্তি পরীক্ষা দিতে হবে, এত চাপ নাই। কেমন যে আপনার এসএসসি পাশ করেছেন, আপনি 3 বছর চাকরি করতে পারেন। আপনার বাবার অর্থনৈতিক অবস্থা ভালো নয়, আপনি 3 বছর চাকরি করেন, 3 বছর পরবর্তী আপনার ইচ্ছে হলো, স্বাবলম্বী হলেন, আপনি ডাক্তারি পড়তে পারবেন। কিন্তু আমাদের দেশে বিষয়টা ভিন্ন। এই প্রসঙ্গে পরবর্তীতে আবার কথা বলবো। আপনি আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখেন
ইনশাল্লাহ দেখা হবে, কথা হবে। তো নিজের অভ্যাসগুলো পরিবর্তন করা প্রয়োজন অনুযায়ী, যেমন যেমন আমার ধরুন আমি সারা রাত ধরে থাকছি এবং পরে 10টা 11টা পর্যন্ত ঘুমাচ্ছি, এই ঘুমটা আপনাকে চেঞ্জ করতে হবে। আপনি 11টার দিকে ঘুমিয়ে যান, ভোর 3টার দিকে ওঠেন, ভোর 3টা থেকে মেডিটেশন শুরু করেন, 4:30 4টায় আপনি আপনার ধ্যান করেন, আপনি ওই নামাজ পড়েন, আপনি পূজা অর্চনা যে যে ধর্মে আছেন আপনারা ইবাদত করেন করেন। তো এই যে করবেন, আজকে করবেন কালকে করবেন না, এটা না, এটা আপনাকে পরিবর্তন করতে হবে নিজেকে, নিজের অবদানকে পজিটিভ, নিজের অবচেতন মনকে পজিটিভ ইনফরমেশন দিয়ে পূর্ণ করুন। এই যে পজিটিভ ইনফরমেশন দিয়ে নিজের জীবনকে পজিটিভ ইনফরমেশন দিয়ে পূর্ণ করুন। আমরা ফেসবুকে স্ক্রলিং করছি, দেখছি যে এটা করছে, ও ওটা করছে, এটা করে নেগেটিভিটিগুলো আমাদের ব্রেনকে ক্যাচ করে এবং পরবর্তীতে আমাদের জীবনে বহিঃপ্রকাশ ঘটে। এই জন্য বললাম আমাদের নেগেটিভ নিউজগুলোকে একটু অন্যভাবে প্রকাশ করা যায় কিনা। দেখবেন অনেক সময় ভারতে যে একটা খারাপ বিষয় হচ্ছে ভারতে, এটা 1.5-2 মাস পরে এই খারাপ বিষয়টি চলন্ত বাসে চলন্ত ট্রেনে যে ঘটনাটা আমাদের বাংলাদেশে ছিল না, এগুলো থেকে ভারত থেকে প্রকাশ হওয়ার পর পরবর্তীতে আমাদের বাংলাদেশে ঘটেছে। তো মিডিয়াকে আমি যদি একটু প্রচার প্রসারণের এই জায়গায় করি তাহলে তো সমস্যা। তাহলে নিজের অবচেতন মনকে পজিটিভ ইনফরমেশন দিয়ে পূর্ণ করা, জীবনের সিলেবাস শুধু বইয়ের পাতায় নয়, বরং অভিজ্ঞতার ভিতর লুকিয়ে থাকে। যে জানতে চায় সে শিখে। আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে, আমার ভিডিওকে শেয়ার করুন এবং আপনাদের বিভিন্ন প্রশ্ন যদি থেকে থাকে আপনারা মন্তব্য করুন। আমি আপনাদের প্রশ্নের উত্তর দেব এবং কথা বলবো আরেকটি ভিডিওতে। আপনাদের জন্যই আমার ভিডিও করা, মানুষের কল্যাণে কাজ করার জন্য আমার ভিডিও করা। আসলে আপনাদের আমার একটি কথা, আমার একটি শব্দ, আমার উচ্চারিত যে কোনো কিছু আপনাদের জীবনে যদি উপকার হয় তাহলে আমি খুব উপকৃত হব এবং আমার ভালো লাগবে। ভালো থাকুন, সুস্থ থাকুন, নিজেকে ভালো রাখুন।